নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সৌমেন্দু চ্যাটার্জি। তো আমি আবারও চলে এলাম আমার অ্যাস্ট্রো মিশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই প্রথমে বলবো সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করবেন। তো আমি আজকে একটি ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব। সোশ্যাল মিডিয়ায় এবং আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে অনেকেই অনেক কিছু প্রশ্ন করেন, আমি আজকে তার কিছু উত্তর দেব। তো আজকে আমি প্রথমে একটি ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব, যে আলোচনাটাই হচ্ছে যে আপনি অ্যাস্ট্রোলজারের কাছে যে কিভাবে বুঝবেন এই অ্যাস্ট্রোলজার সঠিক বলছে, তো বা আপনার জন্মছকে কোন কোন বিষয়গুলো জানা দরকার। সবার প্রথমে একজন অ্যাস্ট্রোলজার আপনার জন্মছক দেখবে, লগ্নকুণ্ডলী অবশ্যই দেখবে। লগ্নকুণ্ডলীর সাথে সাথে যদি তার 30 বছরের মধ্যে কারুর যদি জন্মছক দেখে তাকে বলবেন আমার পতাকি চক্রটা একটু দেখে দিন, আমার হৃষ্ট ফাঁড়া কী আছে। কারণ আমরা অ্যাস্ট্রোলজাররা জানি, এগুলো অনেক নতুন অ্যাস্ট্রোলজাররা জানে না। পতাকি চক্র কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়। 30 বছর তার যে পরমায়ু, সে বেশি বাঁচবে কি না সেটা কিন্তু পতাকি চক্র থেকে বিচার করা হয়। এরপর তার স্বরনাড়ি দেখতে হবে। প্রত্যেকটা ছক আলাদা আলাদা আছে, নবাংশ, সপ্তমাংশ, দশমাংশ, প্রত্যেকটা জন্মছক আছে। তারপর দেখবেন কারকাংশ, আত্মকারক, অমাত্যকারক, এই ধরনের ভাতৃকারক, এই রকম যে কারকাংশগুলো আছে। এবং নবাংশ থেকে একটা গ্রহ বিচার করা হয়, সেটাকে বলা হচ্ছে 64 আয়ার মারক। এই গ্রহটিকেও কিন্তু জানতে হয়। তার সাথে দেখতে হয় শয়নাদি দ্বাদশ ভাব। এই শয়নাদি দ্বাদশ ভাব সম্বন্ধে আমি দু একটা কথা বলছি। এই শয়নাদি দ্বাদশ ভাব বের করার যে নিয়ম, সেই নিয়মটি হয়তো অনেকেই জানে না। অ্যাপ বা সফটওয়্যার এখন আছে, অনেকে সেটা দিয়ে কাজ চালাচ্ছে। তা আমি কিছু শয়নাদি দ্বাদশ ভাব সম্বন্ধে বলবো, যারা আমরা কষ্ট করে জ্যোতিষটাকে শিখেছি। এখন তো অ্যাপ এবং সফটওয়্যার দিয়ে জ্যোতিষী হয়ে যাচ্ছে। তা গ্রহের নক্ষত্র সংখ্যা, গ্রহ সংখ্যা, নবাংশ কোন ভাবে রয়েছে সেই সংখ্যা, ঠিক আছে। গ্রহের নক্ষত্র সংখ্যা আপনাকে বের করতে হবে, সেটা ইন্টু গ্রহের সংখ্যা ইন্টু গুণ করতে হবে নবাংশ কোন ভাবে রয়েছে সেই সংখ্যার সঙ্গে। এইগুলোকে একটা প্রথম বন্ধনীর মধ্যে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। এর সঙ্গে যোগ করতে হবে জন্ম নক্ষত্র সংখ্যা যুক্ত জন্মের দণ্ডাঙ্ক। জন্মের দণ্ডাঙ্ক আপনারা হয়তো জানেন না। দণ্ড, পল, এগুলো আগের নিয়ম ছিল যখন আমরা শিখেছিলাম। সেই দণ্ডাঙ্ক জানতে হবে। দণ্ডাঙ্কটা বের করার জন্য আপনার যে বার্থ যে টাইমটা সেখান থেকে বের করতে হয়। সেটা নিয়ে হয়তো অন্য একদিন বলবো। তো এর সঙ্গে যোগ করতে হবে জন্ম লগ্ন সংখ্যা ইজিক্যাল টু যে ফলটা বেরোবে তাকে 12 দিয়ে ভাগ করতে হবে। এবং এই ভাগ ফলের একটা ভাগ শেষ থাকবে। এই ভাগ শেষটাই হচ্ছে শয়নাদি ভাব। যেই সংখ্যাটা হচ্ছে সেই সংখ্যাটাকেই বলা হচ্ছে সেই ভাবটা পাচ্ছে। এবার শয়নাদি ভাব বলতে কি, খানিকটা সেই নারায়ণের শয়নাদি ভাব, মানে যে 12 ভাব, দ্বাদশ ভাব, সেই দ্বাদশ ভাবের কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে। এখানে এই বিষয়ে আমি পরে আলোচনা করব। শয়ন ভাব, গমন ভাব, অনেক রকম ভাবের এখানে কিন্তু বর্ণনা আছে। প্রত্যেকটা ভাবে এক একটা গ্রহ মানে আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা কিন্তু ফল কিন্তু দেয়। তাহলে শয়নাদি ভাব কিন্তু আমাদেরকে কিন্তু জানতে হবে। এর সাথে সাথে কি দেখব, দশা, অন্তর্দশা, দরকার হলে অষ্টোত্তরীয় দশা কিন্তু দেখতে হয় কিছু কিছু ক্ষেত্রে। বিংশোত্তরী বহুল প্রচলিত, তা অষ্টোত্তরী কখন দেখবেন এটা আপনারা অনেকে প্রশ্ন করেন। তা অষ্টোত্তরী দেখবেন হচ্ছে কৃষ্ণপক্ষের যদি কেউ রাত্রে যদি জন্মায় এবং শুক্লপক্ষের যদি কেউ দিনের বেলায় জন্মায়, তাদের কিন্তু অষ্টোত্তরী দশা অবশ্যই দেখা উচিত। এবং তার সাথে সাথে বিংশোত্তরী
দেখতে হবে বিংশোত্তরী কাদের বেশি ফলদায়ী হয়, না কৃষ্ণপক্ষের যে দিনের বেলা জন্মাচ্ছে তার ঠিক উল্টোটা, এবং শুক্লপক্ষের যে রাত্রেবেলা জন্মাচ্ছে এদের কিন্তু বিংশোত্তরী বেশি ফলদায়ী হয়। এবং এই দুটো দশা অন্তর্দশাকেই কিন্তু দেখতে হয়, অষ্টোত্তরী এবং বিংশোত্তরী দুটো দশাকেই কিন্তু ফলো করতে হয়। তো এইগুলোকে মনে রাখবেন এবং তার সাথে সাথে অ্যাস্ট্রোলজারকে নিজের জন্ম ছক সম্বন্ধে জানবেন। একবার নয় বারবার জানবেন, একবার ভিজিট দিয়ে নয় বারবার ভিজিট দেবেন। জন্ম ছক সম্বন্ধে জানুন, আপনাদের ফোকাসটা রেমেডির দিকে না, আপনাদের ফোকাসটাকে রাখুন জন্ম ছক সম্বন্ধে। আমি আমার নিজের জন্ম ছক সম্বন্ধে জানবো পুরো ডিটেলসে, আমি যেই পার্টগুলো বললাম এইভাবে জানার চেষ্টা করুন। নবতারা জানার চেষ্টা করুন, আপনার নবতারায় কোন গ্রহটি, কোন নক্ষত্রটি, কোন নবতারা কি পাচ্ছে, সেটা বদ, প্রত্যরী নাকি খেম, এইগুলো জানতে হবে। প্রত্যেকটার ফল কিন্তু আলাদা আলাদা। তাহলে এইভাবে ডিটেলসে আপনার যখন জন্মছক জানবেন, আপনাকে কিন্তু কোনো অ্যাস্ট্রোলজার আর তার ব্যবসাতে কনভার্ট করে ঠকাতে পারবে না। আগে জানুন, তারপরে রেমেডির পরের পার্ট। আপনি ইন্টারেস্ট না থাকলে রেমেডি দেওয়ার অধিকার নেই অ্যাস্ট্রোলজারের। অ্যাস্ট্রোলজার রেমেডি দিয়ে দিলেই 100% আপনার কিছু পরিবর্তন হবে না। আপনার জন্মকালীন যেই সময়ে আপনি জন্মেছেন সেই গ্রহ নক্ষত্রগুলো নিয়ে জন্মেছেন, এগুলো কেউ পৃথিবীর কোনো অ্যাস্ট্রোলজার কেউ পরিবর্তন করতে পারবে না। তাহলে এইগুলো নিয়ে জানুন। আর একজন আমাকে কমেন্ট করেছেন, আমার 5 নাম্বার ঘরে কেতু রয়েছে, এটা থেকে বাঁচবো কী করে? আরে 5 নাম্বার ঘরে কেতু তো ভালো। পঞ্চমে কেতু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি দেয়, পঞ্চমে কেতু অকাল সায়েন্সের প্রতি তার আগ্রহ বাড়ায়, জ্যোতিষ, তন্ত্র, ডাক্তারি, গবেষণামূলক সে বিষয়ের প্রতি তার আগ্রহ থাকে, সে গোয়েন্দা বিভাগে কাজ করতে পারে। শুধু পঞ্চমের কেতুর জন্য আপনার বা আপনাদের কোনো কারুর খারাপ হয় না, এগুলোর জন্য অ্যাস্ট্রোলজারের কাছে আসতে হয়। তো আমি কিছু কমেন্টের উত্তরেই কিন্তু আজকের এই ভিডিওটি করলাম। নমস্কার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করুন। আজকে এখানেই শেষ করছি।